ইন্ডিপেন্ডেন্ট এক্সপেরিমেন্ট করতে গেলে তো ভুল হতেই পারে, কিন্তু জীবনে কোনো ভুল হবে না এরকম তো নিশ্চিদ্র নিরাপত্তা তো কোথাও থাকতে পারে। আমাকে প্রোটেক্ট করে সবসময়, কারণ আমি হচ্ছি মানে না সোহিনী প্রচন্ড ইমোশনাল, আসলে কিন্তু আমার মনে হয় আমি গড়াতে বেরিয়ে যাই। এই জন্য সপ্তর্ষি আমাকে সবসময় একটুখানি প্রোটেক্ট করে বুঝিয়ে বাজিয়ে রাখে আর কি। কিন্তু ডেফিনেটলি আমি ওর ইমোশনটা খুবই ভালোবাসি, সেটা ব্যক্তি জীবনে আর কারোর জন্য এবং কাছের মানুষদের জন্য প্রচন্ড ভালোবেসে বিশ্বাস করেছি, সে আমাকে প্রচন্ড মানে ঠকিয়েছে। আমি আবার পর মুহূর্তে অন্য মানুষটাকে অতটাই বিশ্বাস করেছি, মানে ইটস ওকে। সেই তখন আমি বুঝেছি, সপ্তর্ষি অনেক সময় আমাকে বুঝিয়েছে যে একটা পরিস্থিতি সবসময় ওরকম প্রতিকূল পরিস্থিতি আমাকে কখনোই মানে একদম একটা বিশাল বড় পাঠ করার জন্য প্রচন্ড পায়ে কাপড় পড়তে হয়নি। আমি দীর্ঘদিন থিয়েটার করে কম টাকা রোজগার করেছি, কিন্তু যেটা কাজটা করেছি নীলাঞ্জনের সঙ্গে ঘামতে ঘামতে দারুণ আনন্দ হয়েছে। এতটাই মানে সত্যি কথা বলতে গিয়ে আমি এতটাই বিশ্বাস করতে গেছি আমার জীবনকে, আমার পারিপার্শ্বিককে, মা বাবাকে, এবং সব থেকে বেশি থিয়েটার। যাও, তার এই ভুল করা ডায়লগের আগে ওইখানে যেতে হবে সাইডে। কুলদীপ, তোমার ডায়লগে গো পিছিয়ে যাও, অর্ঘ্য গো পিছিয়ে যাও, একদম শেষে ওকে ঠেলবি লাস্টে। চল। আর সোমেশ অনেক জায়গায় স্ট্যাটিক হয়ে যাচ্ছিস, তুই এদিকে মুভ কর, যা। আমি তোমার দিয়ে দিচ্ছি, আলু দিয়ে এবং কি করব না বা কি বলবো না, যত বড় হই সেই তালিকাটা আমাদের সঙ্গে সঙ্গেই বদলায়। যেটা আমরা মনে করতাম ভুল, সেটা অনেক সময় ঠিক মনে করি, আবার যেটা ঠিক মনে করতাম আমরা বড় হয়ে বুঝতে পারি সেটা আসলে ভুল ছিল। এরকম নানান অবাঞ্ছিত জিনিসপত্র আমরা করে ফেলি। তবে আপাতত মঞ্চে আসতে চলেছে নান্দিকারের নতুন নাটক প্রথমবার, তাই তো মঞ্চস্থ হতে চলেছে অবাঞ্ছিত, শব্দগুচ্ছ সোহিনীদির পরিচালনায়, এবং অভিনয় করছে সপ্তর্ষি সোহিনীদি, লেখা ও সপ্তর্ষি। আচ্ছা, একটু বলো মানে কোন কোন শব্দগুলোকে তোমরা বলছো না অপ্রয়োজনীয়? সুন্দর বলেছো এটা। এখানে প্রথম একটি জায়গায় ছাত্ররা জিজ্ঞাসা করে যে ম্যাম অবাঞ্ছিত শব্দগুচ্ছ নাম কেন, তাহলে কি যে শব্দটা বাঞ্ছনীয় নয়, মানে যে শব্দ উচ্চারণ করা উচিত নয় সেই শব্দ দিয়েই? তখন জাহ্নবীর ডায়লগ হচ্ছে, কোন শব্দদের ব্যবহার করা উচিত নয়, কাদের উচিত তুমি জানলে কি করে? জীবনে কোনো কিছুই কিন্তু ফেলে দেওয়ার মতো নয় যদি তোমার কাছে তারা মূল্যবান না হয়। ঠিক। তুমি তো লিখেছো, যেহেতু আমি সোহিনীদের কাছে আসবো, মানে কি ভেবেই নামটা দেওয়া, বা কোন সময়টাকে মনে রেখে? মানে স্কুলে তো আমাদের ছোটবেলা থেকে সবসময় দাগিয়ে দেওয়া হয় স্ট্যাটিস্টিক্স দেখে, যেটা এখনো প্রচন্ড হয়ে গেছে, যে এইটা ঠিক ওটা ভুল। এইটাই বেশি লোক বলেছে, 100 জনের মধ্যে 80 জন এটাই ভোট দিয়েছে, তার মানে এটাই ঠিক, এটাই একমাত্র জীবনের সাকসেস স্টোরি। এবার আমার কখনোই, আমি গতানুগতিক ভাবে একটা বয়স অব্দি ডিসিপ্লিন ছিলাম, কারণ ওটা ছাড়া কোনো অপশন ছিল না। আর একটা পড়াশোনা তো লাগে, বোধ বুদ্ধি লাগে নিজের মতো করে ভাবার জন্য। তো ক্লাস 12 এর পর থেকে আমার এটা নিয়ে একটা প্রশ্ন হতে আরম্ভ করে যে আমি জীবনে কি করতে চাই, আমি কি সত্যিই চাই গতানুগতিক ভাবে, মানে খুব যে খারাপ ছাত্র ছিলাম সেটা নয়। আর বারবারই আমার প্রশ্ন হতো যে তুমি ছোটবেলা থেকে সিনেমা দেখতাম, যে ক্লাস 8 থেকে কেন আমাকে চয়েসেস দেওয়া হবে না, বা 10 9 থেকে, যে আমি এইগুলো নিয়ে পড়াশোনা করতে চাই। আমি হয়তো শুধু খেলাধুলা মানে স্পোর্টস কোটার জন্য তো কলকাতা শহরে ইনফ্রাস্ট্রাকচার আছে, এরকম স্কুলই নেই যেখানে সত্যি পিটিতে শুধু ডন বৈঠক ছাড়া কিছু করানো হয়। এখন হয়তো অনেক বড় স্কুল হয়েছে যারা অনেক টাকা নেন, ইন্টারন্যাশনাল স্কুল যেগুলো মানে সাধারণ যে স্কুলগুলো, ধরো আমি উত্তরপাড়ায় একটা সাধারণ স্কুলে পড়াশোনা করেছি, সেখানে পিটি মানে দৌড়ানো ছিল, মানে আর কিছু ছিল না। তো আমার এইটা নিয়ে বরাবরই ছিল, এবং যেখানে বড় পরবর্তীকালে নান্দিকার আসার পর তো জীবনে বিশাল পরিবর্তন হয়, যে সাহিত্য বা অভিনয় বা গান বা নাচ এইগুলো কিন্তু জীবন পরিবর্তন করে দিতে পারে, বা দৈনন্দিন ভালো থাকার জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো সেই জায়গা থেকেই এডুকেশন সিস্টেমে সায়েন্সের পাশাপাশি সাহিত্যেরও যে সমান ভূমিকা আছে
এবং সেই চয়েসটা একটা বাচ্চাকে দেওয়া উচিত, সেটা সেই জায়গা থেকে লেখা আর কি। এটা সে ও যেটা বললো এটা হচ্ছে ধরো একদম একদম মূল বিষয়, কিন্তু সেখান থেকে অনেকগুলো চয়েসেস এর কথা উঠে আসছে। আসলে যেটা আমরা করতে চাই, আমরা এটা নিয়ে একটা আলোচনা করতে চাই, ঠিক ভুলের আলোচনা। এটার মধ্যে জেন্ডার আছে, এটার মধ্যে সেক্সুয়াল প্রেফারেন্স আছে, এটার মধ্যে অনেক কিছু। মানে একটা বাচ্চা যখন ছোট থেকে বড় হয় এখনকার সমাজে, তখন তার কাছে অনেক কিছু ঠিক ভুলের চয়েসেস থাকে। এগুলো হচ্ছে সমস্ত চয়েসেস এর কথা। এই পুরো নাটকটা দেখলে বুঝতে পারবে যে প্রতিটা মুহূর্তে দুটো জিনিস তোমার সামনে রাখা হচ্ছে, ইউ হ্যাভ টু চুজ বিটুইন দিস অর দ্যাট, সেইটা, এবং সেটা নিয়ে একটা কোয়েশ্চেন। হ্যাঁ, স্কুলের বাচ্চাদের নিয়ে মূলত বলছো তো। আমাদের ছোটবেলায় যেটা হতো যে আমরা চুজ করা অ্যাডোলেসেন্ট বাচ্চাদের নিয়ে, মানে ক্লাস 11, 12 11-12 যারা বড় হচ্ছে, মানে সেই সময়টা 17 বছর এবং ওই বয়সে- সময়তে কিন্তু পরিবর্তনটা হয়, সিদ্ধান্ত নেওয়া। হ্যাঁ, ওই সময়কে পরিবর্তনের সময়টার আর কি, মানে সেটা। এই যে বললে যে চয়েস, বা আমরা এখন মানে যেটা দেখি যে জেনজিদের ক্ষেত্রে বিশেষ করে বলা হয় সেটা, যে চুজ করার ক্ষেত্রে অনেকটাই যে তুমি ভাবো তুমি কোনটা পরবে বা তুমি কোন পোশাকটা পরবে, সেটা আমরা দেখেছি। আমাদের ছোটবেলায় সেটা বোধহয় অতটা ছিল না। কি মনে হয় সেটা ভালো নাকি খারাপ? মানে প্রপারলি শিক্ষিত হলে সেটা ভালো। ওই তোমায় যেটা বললাম, ঠিক ভুলের মাপকাঠিটা বা বিচার করার ক্ষমতাটা থাকতে হবে। তার জন্য প্রপার একটা, ছোটবেলা থেকে, একটু আগেও কথা হচ্ছিল যে থিয়েটার কিন্তু আমাদের অনেক সময়তেই সংবেদনশীলতা শেখায়। যেটা ধরো ছোটবেলায় বাড়িতে প্রণাম করা থেকে আরম্ভ করে কেউ সিনিয়র এলে উঠে দাঁড়ানো, এবার সেইটা কিন্তু মানে ওয়েস্টার্ন কালচারে তো অন্যরকম ভাবে আছে, আমাদের ইন্ডিয়ান কালচারে একরকম ভাবে আছে। তো কখনো নিজের রুটকে না ভুলে গিয়ে আমাকে কোনটা ঠিক কোনটা ভুল সেটা নিজেকে বিচার করতে হবে। সেইটুকুন জন্য তো একটা বেসিক শিক্ষা, আমি শুধু সেটা পুঁথিগত শিক্ষা বলছি। মানে এখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে নান্দিকারে ধরো যে একদম ছোট বয়স থেকে বাচ্চারা আসে তো অনেক, আমি কিন্তু ওদের থেকেও বেশি ওদের গার্ডিয়ানদেরকে কাউন্সিলিং করি বা কথা বলি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট যে বাবা মা বাচ্চাটার ভবিষ্যৎ সম্পর্কে, এই যে থিয়েটার শেখাতে আসছে, সে কিভাবে দেখছে বাচ্চাটার ভবিষ্যৎটা, সে কি ভাবছে যে শিখে নিয়ে তারপরে গিয়ে প্রচুর টাকা রোজগার করবে, সেইটা না। বাচ্চাটার সার্বিক বড় হয়ে ওঠা, মা বাবার মানে মা বাবার স্কুলিংটাও খুব ইম্পর্টেন্ট, যে সে বাচ্চাটাকে, এবং মানে সোশ্যাল পার্টিসিপেশন কিভাবে করাচ্ছে। একটা বাচ্চাকে অকারণে ইংরেজি বলার জন্য জোর করছে, বা একটা সার্টেন বিহেভিয়ারাল প্যাটার্ন করার জন্য জোর করছে, এইটা নয়। বুঝতে পেরেছো তো? মানে একটা বাচ্চা সার্বিকভাবে তার কি করে গ্রোথ হতে পারে। আমরা যেভাবে হয়েছে, আমার মা বাবা আমার কাছে বিভিন্ন চয়েসেস দিয়েছিল, বলেছিল এক্সপেরিমেন্ট করো, যখন মুখ থুবড়ে পড়বে আমি বাঁচিয়ে নেবো তোমাকে, কিন্তু ইউ আর ফ্রি টু এক্সপেরিমেন্ট। এইটা আর কি, মানে আমার মনে হয় যে আমাদের নাটকের বিষয়বস্তু হচ্ছে ওইটাই, যে তুমি মানে কিছু চাপিয়ে দেওয়া নয়, ফ্রিডম, কিন্তু তাতে ভুল হতে পারে, কিন্তু এবার সেই মানে সেটাও হতে পারে। হ্যাঁ, মানে ওটা ভুল হলেও সেটা নিজে থেকে শেখা আর কি। মানে আমি বলছি যে ইন্ডিপেন্ডেন্ট এক্সপেরিমেন্ট করতে গেলে তো ভুল হতেই পারে, কিন্তু জীবনে কোনো ভুল হবে না এরকম তো নিশ্চিদ্র নিরাপত্তা তো কোথাও থাকতে পারে না, তাই না? ছোটবেলায় যখন ধরো ক্রিকেট খেলতে যেতাম মাঠে, তখন কিন্তু ক্রিকেটার হবো বলে যাইনি, বিকেলবেলা খেলতে ভালো লাগতো। আমি যে ওই স্বাধীনতাটা দেওয়া উচিত, যে সবকিছু যা যা কাজ করছি প্রত্যেকটা থেকে একটা কিছু সাকসেস আশা করে যদি করি, তাহলে খুব ডিফিকাল্ট। কিছু সময় তো ওই একটা স্বাধীনতাও থাকে যে আনন্দের জন্য করছি। মানে গান শিখলে একদম গায়ক হয়ে গিয়ে একটা রিয়েলিটি শোতে গিয়ে ফার্স্ট হতে হবে, তা না হলে আমি কিছু হলো না জীবনে। এই সব নানান বিষয়কে অ্যাড্রেস করে এই নাটকটা। আমাদের মূলত এই মানে গিভেন রাইট এন্ড রং কে কোয়েশ্চেন করা, এইটা। এই যেটা বললে যে এই যে মানে যেটা শুরুতেও বোঝা কোনটা ঠিক কোনটা ভুল, এবং বিশেষ করে এই 11-12 এই সময়টাতেই তো বেশি আমরা ভুলটা attract করে জানিস তো, আমাদের। আমরাও কিন্তু বলে দিচ্ছি না এটাই ঠিক এটা ভুল, না, তোমরা- আমরা কিন্তু জাস্ট দেখাচ্ছি একটা ছবি। এবং তাতে ভুলও হচ্ছে। এবার আমার উল্টো দিকেও কিন্তু একজন আছেন যিনি আমাকে ভুল বলছেন, সেটা আছে, ইটস এ ডিসকোর্স। কোনটাই তোমরাও চাপিয়ে দিচ্ছ না, যে দেখুন আমরা দু তিনটে অপশন বলে অফকোর্স এভরিথিং ইজ রিলেটিভ। এবং ছাত্রদের মধ্যেও সেটা ভাগ হয়ে যাচ্ছে, 5 জন ছাত্রের মধ্যে 3 জন মনে করছেন এটা ঠিক, 2 জন মনে করছে এটা ভুল।
হ্যাঁ এবং দর্শকেরা যেটা মনে করে হ্যাঁ, ওই স্বাধীনতাটা আছে। একদম সেটা সেই তাদের। স্বাধীনতা আছে। তো যেটা বলছিলাম যে বয়সটা তোমরা দেখাচ্ছ সেটা হচ্ছে ভুলটাকে অ্যাট্রাক্ট করার মূল বয়স, মানে তারপরও সারা জীবন আমরা ভুলটাকেই অ্যাট্রাক্ট হ্যাঁ। করি অনেক সময়, অনেক সময়। সেটা আলাদা, কিন্তু মানে সেটা মূল সময়টা। এবং আমি দুজনকে জিজ্ঞাসা করছি, সোহিনীদি এবং সপ্তর্ষি, যে কোনটা মানে কোন ভুলটা অ্যাট্রাক্ট করেছিল এবং তোমরাও চলে গেছিলে। সেটা যে কোনো ডিসিশন হতে পারে, যে কোনো মানে কাজ, মানে মানুষ, যা কিছু। কোনো ভুল করোনি সোহিনীদি? কোনো ভুল করেনি? আমি যা করেছি বেশ করেছি, এবং মানে আমি মানে সেটা থেকে শিখেছি, আনন্দে এগিয়ে গেছি, সত্যি বলছি। এটাই। আই হ্যাভ নো রিগ্রেটস। আমি বেশ করেছি, যা যা ভুল করেছি বেশ করেছি আমি, এবং আমি সেগুলো থেকে শিখে এগিয়ে গেছি। মানে আমার কোনো রিগ্রেটস নেই সেভাবে, বুঝলি। আমি এতটাই মানে সত্যি কথা বলতে গিয়ে আমি এতটাই বিশ্বাস করতে করতে গেছি আমার জীবনকে, আমার পারিপার্শ্বিককে, মা বাবাকে, এবং সব থেকে বেশি থিয়েটারকে, সব থেকে বেশি মানে নান্দিকারের যে পাওয়ারকে, এই কাজ করা, এটাকে আমি এত বিশ্বাস করতে করতে গেছি যে হ্যাঁ অনেক ভুল হয়েছে, তার জন্য অনেক আঘাতও পেয়েছি, কিন্তু ঠিক আছে, মানে আঘাত ছাড়া জীবন খুব বোরিং জীবন হতো। আই হ্যাভ নো রিগ্রেটস, আমি সেটাই বলছি। এবার অনেকের হয়তো মনে হতে পারে এটা ভুল করেছে, এই করেছে, সেই করেছে, বাট আই এম ভেরি হ্যাপি উইথ অল দ্য থিংস আই হ্যাভ ডান। মানে ভুলগুলো থেকে তো আমরা কিছু না কিছু পাই, সে ভুল কাজ, ভুল মানুষ, মানে সেটা সবকিছু থেকে আমরা পজিটিভ কিছু হয়, মানে যদি কিছু নেওয়া যায় তাহলে সেটা কিন্তু পরবর্তীকালে ভুল থাকে না। তবে আমি একটা কথা বলছি, আমি ভুল করার পরেও আবার ভুল করেছি। হ্যাঁ, মানে এটাও হতে পারে না। ধর আমি কাউকে প্রচন্ড ভালোবেসে বিশ্বাস করেছি, সে আমাকে প্রচন্ড মানে ঠকিয়েছে, আমি আবার পর মুহূর্তে অন্য মানুষটাকে অতটাই বিশ্বাস করেছি, মানে ইটস ওকে, ইটস ওকে। সেই তখন আমি বুঝেছি, সপ্তর্ষি অনেক সময় আমাকে বুঝিয়েছে যে একটা পরিস্থিতি সবসময় ওরকম প্রতিকূল পরিস্থিতি হয়, যে সময় মানুষ একভাবে রিয়াক্ট করে। তো ইটস ওকে, ইউ গেট অন উইথ ইউর লাইফ, ইউ গেট অন উইথ অল দ্য থিংস ইউ ওয়ান্ট টু ডু। আলটিমেটলি অল দ্য থিংস আই ওয়ান্ট টু ডু, আমি সেগুলো করতে চাই। সেটা কারো মনে হতে পারে ভুল, কারোর মনে হতে পারে ঠিক। তোমরা খুব মানে ভালোভাবে দুজনে আমি দেখলাম সবকিছুই খুব অ্যাকসেপ্ট করতে পারো, মানে সেটা ঠিক হোক বা ভুল হোক, অ্যাকসেপ্টেন্সটাই তো জীবন। অ্যাকসেপ্ট না করলে বাঁচবো কি করে? অ্যাকসেপ্ট তো করতেই হবে, অ্যাকসেপ্ট করে এগিয়ে যেতে হবে। আর না, সেটা একটা কথা। আর একটা খুব বড় বিষয় হচ্ছে, ধরো যে আমি কিন্তু কখনোই, সেদিনকে একটা খুব সুন্দর একজনকে বলছিলেন, মানে আমি ওটা বিশ্বাস করেছি, প্রচন্ড, শাহরুখ খান বলছিলেন যে প্রচন্ড যে প্ল্যান করছে সে কিন্তু একটু কম শিল্পী আমার মনে হয়। মানে আই হ্যাভ নো প্ল্যান। মানে ওইটা খুব ডিফিকাল্ট, মানে সমস্ত কিছু আমার আগে থেকে ঠিক করা আছে। একজন অভিনেতার বা একজন লেখক বা কবির তো এরকম হয় না কখনো। তার জন্য হয়তো বড় বিশাল বড় গাড়ি হচ্ছে না, বা একটা অট্টালিকার মতো বাড়ি হচ্ছে না, কিন্তু তার হ্যাপি সে নিজের মতন করে। মানে আমাকে কখনোই মানে একদম একটা বিশাল বড় পাঠ করার জন্য প্রচন্ড পায়ে কাউর পড়তে হয়নি। আমি দীর্ঘদিন থিয়েটার করে কম টাকা রোজগার করেছি, কিন্তু যেটা কাজটা করেছি নীলাঞ্জনের সঙ্গে ঘামতে ঘামতে দারুণ আনন্দ হয়েছে। আবার সৎভাবে করেছি বলে কিছু লোক ডেকেছেন, পাঠ দিয়েছেন, আমার মনে হয় ওইটাই আর কি। একদম একদম, এটা দারুণ কথা। যে এবং তোমাদের দেখেও বোঝে তোমরা অল্পতে খুশি ভীষণ, মানে অল্পতে, মানে বেশিও ভালো লাগে, কিন্তু অল্প হলে অসুবিধা নেই। সেটাই। কিন্তু আমি একটা একটু আগে জিনিস দেখছি, মানে কি মেটেরিয়াল, হ্যাঁ মেটেরিয়ালিস্টিক দিকে হ্যাঁ। থেকেই বলছি আমরা। হ্যাঁ। কিন্তু একটা জিনিস আমি একটু আগে দেখছিলাম যে সোহিনীদি বলছে আমি কেন একটা বিষয়ে, যাই হোক অফ ক্যামেরা কথা, যে কেন বলবো না, তখন সপ্তর্ষি বলছে না বলবে না, এই শাসনটা কি, এটা দুজনের মধ্যে কে বেশি? আমি না, ও আমাকে প্রোটেক্ট করে সবসময়, কারণ আমি হচ্ছি মানে না, শরীর প্রচন্ড ইমোশনাল আসলে যেটা আমার মনে হয়। আমি গড়াতে বেরিয়ে যাই, এই জন্য সপ্তর্ষি আমাকে সবসময় একটুখানি প্রোটেক্ট করে বুঝিয়ে বাজিয়ে রাখে আর কি। আর আমার যেটা প্রবলেম হচ্ছে, তোমাকে বলছি, আমি ইমোশনাল না, আই এম টু ব্লাডি অনেস্ট। আমি না মানে একদম সেটা মানে আমি কোনো, আমার সত্যি, আমি কেউ গালাগালি দেবেন হয়তো, কিছু করার নেই, আমার কোনো প্রিটেনশন নেই, কোনো প্রিটেনশন নেই। আমি মনে করি না, আমাকে সবাই বলে সকালে আজকে বলছে শোনো আজকে ইন্টারভিউ দিতে আসবে, একটু ঠিকঠাক, আমার মনে পড়ে না আমি একটাও ইন্টারভিউ সুন্দর সেজে গুজে দিতে পেরেছি। বুঝতে পেরেছিস তো? মানে আমি অলওয়েজ, আমি যা আমি তাই, ইউ লাইক মি ইউ ডোন্ট লাইক মি, এফ অফ, মানে ওটাই হচ্ছে ব্যাপার। আমি যা আমি তাই, এবং আমি সেটাতে হ্যাপি। আমাকে দর্শক ভালোবাসেন সেটার জন্য। ও মাঝে মাঝে একটু ভয় পায়, আমার বাবাও একটু মাঝে মাঝে ভয় পায়, তো ওরা আমাকে তখন চিন্তা করে যে এই রে। না, আসলে যেটা হয় সেটা হচ্ছে, ধরো ও যেটা বললো,
সোশ্যাল মিডিয়াটা তো একদমই খুব একটা ভালো জায়গা নয়, বিশেষ করে ফেসবুক আই এম মাধ্যমটা টু তো। অনেস্ট এবং আই এম টু ট্রাস্টিং। তো সেখানে যদি কোনো সেটা ভুল। বিরূপ প্রতিক্রিয়া দেখে, ওকে সেটা এফেক্ট করে, আমাকে করে না। এবার আমি সেটা বলার চেষ্টা করি, তাহলে তোমার যখন এফেক্ট করে, আইদার তুমি করো না, দেখো না, কিংবা যখন তুমি বলবে ইমোশনালি বলো না, লজিক্যালি কথা বলো, এটাই আর কি। হুম। কিন্তু ডেফিনেটলি আমি ওর ইমোশনটা খুবই ভালোবাসি, সেটা ব্যক্তি জীবনে, আর কারোর জন্য আর কারোর জন্য না। এবং কাছের মানুষদের কাছের জন্য। মানুষদের সেই জন্য। যাই হোক, বেশি সময় নেব না, রিহার্সালের মাঝে অনেকক্ষণ আমরা কথা বলে যাচ্ছি, কিন্তু দুজনের মধ্যে বাচ্চা সুলভ বিষয়গুলো এখনো কার বেশি আছে? সোহিনীরই আছে। হ্যাঁ, আমি সেটা কিন্তু এমনিতে অনেকে আমি সৈনিককে ছোট দেখি। থেকে একটু পাকা মনে হয়, হ্যাঁ, পাকা নয় মানে আমি একটুখানি মানে একটু ম্যাচিওর ছোট থেকে। দাদু। এইটাই হেডলাইন হয়ে যাবে কি, সপ্তর্ষিকে দাদু বললেন সৈনিক, তাই তো? না, তবে এরকম ভাবেই আমি জানি না, আমি যেহেতু রিহার্সালটা খুব একটা দেখিও নি, কতটা মজা আছে। স্কুল মানেই আমাদের কাছে খুব মজা। খুব মজা করে হচ্ছে। আমি যে স্টাইলটা করেছি হ্যাঁ, সেটা একটা বিশেষ আঙ্গিক, তো সেইটাই আর কি, তো আনন্দ করেই বলা। তো ওটা তো ভারী কথা ভারী ভাবে বলতে নেই, ভারী কথা আনন্দ দিয়ে বলতে হয়। 20 তারিখে আমরা থাকছি একাডেমি অফ ফাইন আর্টসে, আমাদের নতুন নাটক অবাঞ্ছিত শব্দগুচ্ছ। এই নাটকটি কেন্দ্রবিন্দুতে আছে অভয়াচরণ ইনস্টিটিউট ফর বয়েজ নামে একটি স্কুল, যেখানে প্রধান শিক্ষক সুমন্তদা প্লে করেছে, আর সোহিনী জাহ্নবী সেন আমাদের শিক্ষিকা, বাংলা শিক্ষিকা। তো 2:30টার সময় প্রথম শো, 6:30টায় দ্বিতীয় শো। টিকিট পাওয়া যাচ্ছে nandika.net-এ। তো আপনারা চলে আসুন, আমরা অপেক্ষা করবো আপনাদের জন্য। দেখা হচ্ছে। সৈনিদি আসবেন নিশ্চয়ই। হ্যাঁ, 20 তারিখ থেকে শুরু হবে, অনেক শো হবে, অনেকবার দেখবেন, একবার না, রিপিট করে দেখবেন। আচ্ছা, অনেকগুলো, আমি লাস্ট একটা প্রশ্ন করছি, অনেকগুলো মানে পরিচালনা তো হয়ে গেল, কিন্তু তাও প্রথম এখনো কি সেটা ওইভাবে এক্সাইট মানে করে আর কি, মানে এক্সাইটমেন্টটা থাকে যে প্রথম নাটক কি রিয়াকশন হবে কি? হ্যাঁ, আমার তো যে কোনো শুধু পরিচালনা, আমার প্রথম অভিনয়, আমার টেনশন হয় খুবই সেকেন্ড বেলের আগে, কিন্তু সেকেন্ড বেলে সব ঠিক হয়ে যায়, তার আগে আমার খুব টেনশন হয় কি হবে কি হবে কি হবে। বুঝতে পারো সেকেন্ড? হ্যাঁ, মানে এটা আমার অ্যাকশন বলার আগে অব্দি টেনশন হয়, অ্যাকশনটা বলে দিলে আর টেনশন হয় না। এটা আমার টেনশন হয়, খুবই টেনশন হয়। থাক, এই টেনশনটা থাকুক, তাই না? তাহলেই তো আরো আরো ভালো কাজ হবে। আরো অনেক টেনশন হবে, দেবো, অনেক লেখা হয়ে গেছে, জমে গেছে পর। ব্যাস। এবং আমরাও এরকম আসতে থাকবো, আমরা শুট করবো। থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ।